বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো তোমরা সবাই? আজকে নবম শ্রেণীর বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় তাপমাত্রা ও তাপ নিয়ে আলোচনা করব। তো দেখো, তাপমাত্রা ও তাপের অলরেডি আমাদের দুইটা লেকচার হয়ে গেছে। আজকের লেকচার নাম্বার 3। তো আজকের লেকচারে আমরা আলোচনা করব তাপের প্রবাহ, আপেক্ষিক তাপ, আপেক্ষিক সুপ্ত তাপ এবং ক্যালরিমিতির মূলনীতি। এবং এই চারটা টপিকসই অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এখান থেকে একটা ম্যাথ তোমাদের পরীক্ষা আসবেই, 100% গ্যারান্টি থাকে। খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। আসো তাহলে প্রথমে আমরা শুরু করি তাপের প্রবাহ দিয়ে। আশা করি আমার এই লেকচারগুলো যদি তোমরা ঠিকভাবে দেখো, কোনো না টেনে, তোমরা অনেক সময় অধৈর্য হয়ে টেনে টেনে দেখো, এটাতে আসলে বেসিকটা অর্জিত হয় না। কারণ আমাদের যে আলোচনাগুলো করি, কোন কথার মধ্যে কতটুকু বেসিক আছে আসলে পুরোটা না দেখলে বোঝা সম্ভব নয়। তো এই লেকচারগুলো তোমরা A to Z দেখবা। আশা করি এই অধ্যায়ে তোমার কখনো আর কোনো প্রাইভেট পড়তে হবে না ইনশাল্লাহ। তো আমি এইভাবেই ডিপলি আলোচনা করার চেষ্টা করতেছি। আসো তাহলে তাপের প্রবাহ, তাপ কিভাবে প্রবাহিত হয়। আমরা অলরেডি গত লেকচারে তাপের সঞ্চালন শিখলাম, পরিবহন, পরিচলন, বিকিরণ পদ্ধতি। ওকে, এখন আসো এই তাপটা কতক্ষণ ধরে প্রবাহিত হবে সেটা এখন আমরা শিখব। তার আগে আমরা একটু জিনিস শিখে নেই, তাপমাত্রা এবং তাপ তারা পরস্পরের সমানুপাতিক। তাপ এবং হলো কি তাপমাত্রা। তাহলে এখন দেখো, তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হয়? তাপ বৃদ্ধি পায়। ওকে, তাহলে এখন আমরা আসি তাপের প্রবাহ। তাহলে তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে, কতক্ষণ ধরে যাবে। আচ্ছা, তাহলে তাপের প্রবাহ আমি একটু মুখেই বলি যে তাপের প্রবাহ ততক্ষণ পর্যন্ত ঘটতে থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকবে। ওকে, আচ্ছা, তার মানে তাপের প্রবাহ ঘটে উচ্চ তাপমাত্রার বস্তু হতে নিম্ন তাপমাত্রার বস্তুতে। তাপের প্রবাহ চলতে থাকে যতক্ষণ পর্যন্ত তারা তাপীয় সমতায় না আসে। তাহলে দেখো, তাহলে এই তাপমাত্রা কতক্ষণ পর্যন্ত সঞ্চালিত হয়। দেখো, উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপের কি হলো প্রবাহ চলতে থাকে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে তাপীয় সমতায় না আসে। তো এখন আসে আমরা দেখো আর একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি। ধরো আমরা একটা জার নিলাম, এই জারে আমার কিছু পানি আছে। ধরো এই পানির ভর হলো 2 কেজি। আমার 2 কেজি ধরো পানি আছে, এবং এই পানির তাপমাত্রা ধরো 25 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এইখানে আমি একটি চিকন তার নিলাম, লোহার তার নাও তুমি, কপার তার, যে কোনো একটা তার নিলাম। তাহলে এই তারের ভর হলো ধরো 10 গ্রাম, এবং এর তাপমাত্রা হলো ধরো 90 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তাহলে আমি একটা লোহার তারকে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে নিলাম, যার ভর হলো 10 গ্রাম। এইবার যদি আমরা দেখো এই লোহার তারটাকে এই 2 কেজি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে ছেড়ে দিই। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে দেখো এই লোহার দণ্ডটার ভর কম এবং পানির ভর বেশি বলেই যে পানি যে লোহাটাকে তাপ দিতে পারবে, বিষয়টা কিন্তু এরকম না। তাহলে এখানে কি ঘটে দেখো, এইখানে লোহা থেকে তাপ আমাদের কি করে, পানিতে আসা শুরু করে। লোহা থেকে তাপ পানিতে আসা শুরু করে। তাহলে এখন দেখো এই যে, তার মানে কি এর তাপমাত্রা ছিল 90 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে তাপ কি করে, নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে স্থানান্তরিত হবে, প্রবাহিত হয়। কতক্ষণ পর্যন্ত? দেখো এই যে লোহার 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, তাহলে এই 90 ডিগ্রি সেলসিয়াস আর এই পানির যে 25 ডিগ্রি সেলসিয়াস, এটার দুটা কম্বিনেশনে একটা চূড়ান্ত তাপমাত্রা থিটা এম এ দাঁড়াবে। তাহলে দেখো দুইটা যখন এই থিটা এম মানে চূড়ান্ত তাপমাত্রা, এই যে তাপমাত্রা এটা হয়ে যাবে কি, লোহারও যা হবে পানিরও কি হয়ে যাবে, তাই হয়ে যাবে। তখন আর এক বস্তু থেকে অন্য বস্তুতে তাপের সঞ্চালন ঘটবে না। তার মানে তাহলে দেখো, উচ্চ তাপমাত্রার বস্তু থেকে তাপ আমার কি করে, নিম্ন তাপমাত্রার বস্তুতে স্থানান্তরিত হয়। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত দুটা বস্তু তাপীয় সমতায় না আসে। তাপীয় সমতা মানে কি, দুটা বস্তুরই কি করবে, তাপের দেওয়া নেওয়া করে একেবারে কি একটা
গড় তাপমাত্রায় দাঁড়াবে, যেটা পানির তাপমাত্রা তখন তা হবে, আবার লোহার তাপমাত্রা তখন কি হবে, তাই হয়ে যাবে। তখন আর তাপের কোনো সঞ্চালন ঘটবে না। তাহলে এখন দেখো তাপের সঞ্চালন কি বস্তুর ভরের উপরে নির্ভর করে? না, তাপের সঞ্চালন বস্তুর ভরের উপরে নির্ভর করে না। কার উপরে নির্ভর করে? তাপমাত্রার উপর। আশা করি বুঝতে পারছো। তো দেখবে একটা চিকন সূঁচকেও যদি তোমরা উত্তপ্ত করে পানিতে ছেড়ে দাও, সূঁচ পানি তাপ গ্রহণ করে না, তাপ গ্রহণ করে কি সূঁচ থেকে পানি, কারণ সূঁচের তাপমাত্রা কি বেশি। তাহলে এখন দেখো, তাহলে আমরা তাপের প্রবাহটা কিভাবে সংগঠিত আমরা খুব সহজে বুঝতে পারলাম। আশা এইবার আমরা আপেক্ষিক তাপ এবং আপেক্ষিক সুপ্ত তাপ নিয়ে আলোচনা করব। এখন আসো আমরা আপেক্ষিক। আর আপেক্ষিক সূত্র তাপ, এই দুটাকে আমি পাশাপাশি রাখবো, কারণ দুটার মধ্যে দেখো কত সুন্দর মিল আছে। প্রথমে আমরা আসি হলো আপেক্ষিক তাপ। তো দেখো, এই আপেক্ষিক তাপে যাওয়ার আগে আমাদের একটু ক্যালনিমিতির মূলনীতি সম্পর্কে একটু ধারণা নিয়ে আসতে হবে। তা প্রথমে তাহলে আমরা এখানে যাওয়ার আগে তাহলে আমাদের একটু ক্যালনিমিতির মূলনীতি এটা একটু শিখে আসি। দেখো, আচ্ছা দেখো, ক্যালনিমিতির মূলনীতি 1 নম্বরটা দেখো, যে এক বস্তু থেকে যে তাপের যে প্রবাহটা ছিল না, ওটাই হলো ক্যালনিমিতির মূলনীতির 1 নম্বর সূত্র। সেটা কি? তাপ উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তু স্থানান্তরিত হয় যতক্ষণ পর্যন্ত না তারা তাপীয় সমতায় আসে, ততক্ষণ পর্যন্ত। বাস। 2 নাম্বার হচ্ছে হলো, এই যে একটু আগে আমরা যে জারটা আঁকাইছিলাম, দেখো এই জারে কিছু পানি ছিল, তাহলে এই পানি তাপমাত্রা ছিল হলো 25 ডিগ্রি সেলসিয়াস, আর আমাদের লোহদণ্ড এর ছিল 90 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, 2 নাম্বার ক্ষেত্রে এটা হবে একটা বস্তুর সহিত আরেকটা বস্তুকে সংস্পর্শে নিয়ে আসলে একটা বস্তু তাপ গ্রহণ করবে, অপর একটা বস্তু কি করবে, তাপ বর্জন করবে। এই গৃহীত তাপ এবং বর্জিত তাপ পরস্পর সমান। ক্লিয়ার? তাহলে তার মানে আমরা কি বলতে পারি, দুইটা বস্তুকে পরস্পরের সংস্পর্শে নিয়ে আসলে এক বস্তু থেকে তাপ অন্য বস্তুতে স্থানান্তরিত হবে। তাহলে যার তাপমাত্রা বেশি সে কি করবে, তাপ দেবে, আর যার তাপমাত্রা কম সে তাপ কি করবে, নেবে। এই যে দিচ্ছে তার যে দেওয়ার যে পরিমাণ আর যে নিচ্ছে তার যে নেওয়ার পরিমাণ দুটা সমান হবে। তার মানে দেখো, এ যতটুকু দিতে পারবে পানি ঠিক ততটুকু নিতে পারবে, আর পানি যতটুকু নিতে পারবে এ ঠিক ততটুকুই দিবে, তার বেশি দিবে না। এই জন্য বলা হয় যে দুটা বস্তুকে পরস্পরের সংস্পর্শে নিয়ে আসলে গৃহীত তাপ ইকুয়াল টু হলো কি, বর্জিত তাপ। এবং এইটার সূত্র হলো গৃহীত তাপ বা বর্জিত তাপ কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। ওকে, এটা তুমি গৃহীত তাপের সূত্রও যদি হয় তাহলে এইটা, বর্জিত তাপের সূত্র হলেও সূত্র কি এইটা। ক্লিয়ার? আচ্ছা, তার মানে এখন আমরা দেখব এই যে বর্জিত, আচ্ছা এটা কিউ লিখলাম, এটা কিউ প্রাইম লিখি। আচ্ছা, ওটা আমরা গৃহীত তাপ লিখলাম, এটা আমরা হলো বর্জিত তাপ লিখি। আচ্ছা, তাহলে এইখানে দেখো তো, এই পানি আর লোহার ক্ষেত্রে কে গ্রহণ করবে কে বর্জন করবে, আমরা এটা কি দেখে বুঝি, তাপমাত্রা দেখে বুঝি। তাহলে লোহা কি করবে, তাপ বর্জন করবে, আর পানি কি করবে, গ্রহণ করবে। তাহলে পানি যেহেতু গ্রহণ করবে তাহলে কিউ ডাব্লিউ দিলাম। তাহলে এইবার দেখো এইখানে ভরটা কার হবে, পানির, এস। তাহলে এই আপেক্ষিক তাপটা কার হবে, পানির, ডেল থিটা। তার মানে দেখো এই ডেল থিটাটা কোনটা হবে বলো তো, এই যে এই তোমার লোহাটাকে এই পানিতে ছেড়ে দিলে আমরা কি বলছিলাম, পানির চূড়ান্ত তাপমাত্রা দাঁড়াবে কত, থিটা এম। এটাই হলো আমাদের চূড়ান্ত তাপমাত্রা বা এই যে সংমিশ্রণের শেষ তাপমাত্রা। তাহলে এইবার তাহলে আমার এই ডেল থিটা কার কার হবে, এই যে শেষ তাপমাত্রা কি থিটা এম চূড়ান্ত যে তাপমাত্রা, আর হচ্ছে হলো কার মধ্যে, 25-এর মধ্যে পার্থক্যটা হবে। 25টা কার, পানির। তাহলে পানির তাপমাত্রা হলো কত, আগে ছিল কত 25, হলো কত থিটা এম। তাহলে এই ডেল থিটা তখন তোমার কি হবে, দেখো দেখো তো থিটা এমটা বড় হবে নাকি 25 বড় হবে? কারণ দেখো 25 তো ছিলই, তাহলে 90 ডিগ্রি সেলসিয়াসের দণ্ড এখানে তুমি ছেড়ে দিছো, তাহলে অবশ্যই পানির তাপমাত্রা কি হবে, 25-এর থেকে বেশি হবে। তাহলে থিটা এমটা তাহলে কি হবে, 25-এর থেকে বেশি হবে। তাহলে আমরা দেখো থিটা এম মাইনাস হলো 25।
ক্লিয়ার? আর এই 25টাকে তোমরা কি করে নিবা, ক্যালভিনে করে নিবা। এগুলো সবগুলোকে কি করবা, ক্যালভিন এককে নিবা, কারণ এই SW মানের এই যে একক সেখানে ক্যালভিন আছে, ওটা তো পরে আসতেছি। আচ্ছা এখনই বলে দেই, তো দেখো SW এটা হলো আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপে পানির আপেক্ষিক তাপ হলো 4200 জুল পার কেজি পার ক্যালভিন। দেখো এর মধ্যে কিন্তু একক কে আছে, ক্যালভিন আছে, যার কারণে আমাকে তাপমাত্রাটাও কিসে নিতে হবে, ক্যালভিনে নিতে হবে। ওকে, আচ্ছা এইটুকু গেল। এইবার আসে আমাদের, দেখো তাহলে এখানে কি পানি কি করলো বলো তো, গ্রহণ করলো, বাস গৃহীত তাপ। তার মানে যে গ্রহণ করলো তারই সবকিছু আমি নিয়ে নিলাম। আচ্ছা এইবারে দেখো লোহা কি করবে, তাপ বর্জন করবে। তাহলে দেখো বর্জিত তাপ, তাহলে লোহা কর্তৃক বর্জিত তাপ, আমি একটু একবারে লিখলাম। তাহলে এই ক্ষেত্রে দেখো আমার এই এমটা কি হবে তাহলে বলো তো, লোহার, এসটাও কি হবে, লোহার। এখন এসে আমাদের হলো তাপমাত্রার পার্থক্য যেটা, তাহলে এখানে আমাদের কি হবে দেখো। আচ্ছা এইবার দেখো তো থিটা এমটা বড় নাকি 90 বড়, অবশ্যই 90 বড়, সে দিতে দিতে কি হয়ে গেছে থিটা এম, তাহলে 90 মাইনাস হলো থিটা এম। এটাও আমাদের কি অবশ্যই ক্যালভিন এককে নিতে হবে, কারণ এই আপেক্ষিক তাপের একক হলো জুল পার কেজি পার ক্যালভিন। তাহলে এটা ছিল আমাদের ক্যালভিনীতির মূলনীতির হলো যে বেসিকটা সেটা। ওকে, তাহলে আমাদের এই সূত্র দিয়ে যাবতীয় অঙ্ক করতে হবে, এখানে অনেকগুলা। তার মানে তাহলে দেখো এই লেকচারটা কত এটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? আচ্ছা এইবার এখন আমরা চলে যাব এই যে আপেক্ষিক তাপ এবং আপেক্ষিক সুপ্ত তাপ বিষয়টা কি। তো ওইখানে গিয়েও আসলে আমাদের ক্যালনিমিতির মূলনীতিটা লাগতো, এই জন্য আমি আগে ক্যালনিমিতির মূলনীতিটা সেরে নিলাম। তাহলে ক্যালনিমিতির মূলনীতিই হলো এটা, একটা বস্তুকে আরেকটা বস্তুর সংস্পর্শে নিয়ে আসলে যার তাপমাত্রা বেশি সে তাপ বর্জন করবে, যার তাপমাত্রা কম সে তাপ গ্রহণ করবে। এই গৃহীত তাপ আর বর্জিত তাপ পরস্পর সমান। আসো এইবার আমরা আসি আপেক্ষিক তাপ। তাহলে এখন দেখো আপেক্ষিক তাপের আমরা প্রথমে দেখো গৃহীত তাপ ইকুয়াল টু কি শিখলাম, এম এস ডেল থিটা। তাহলে এসটা হলো আমার এখানে কি বলতো, আপেক্ষিক তাপ, এমটা হলো ভর, আর ডেল থিটা হলো তাপমাত্রার পার্থক্য। আচ্ছা তাহলে আমরা যদি এস লিখি তাহলে এস ইকুয়াল টু কিউ বাই এম ডেল থিটা। ওকে, আমরা দেখো এই সূত্র থেকে আমরা সংজ্ঞাটা দেব, কারণ সূত্র আমাকে অঙ্কের জন্য মনে রাখতেই হবে। তাহলে আমাকে যেহেতু এটা মনে রাখতেই হবে, তাহলে আমি যদি ওইখান থেকে সংজ্ঞাটা দিই তাহলে আমার দোষের কিছু নাই। আসো তাহলে আমরা দেখো এই সূত্র থেকেই সংজ্ঞাটা দিয়ে ফেলবো, এবং এটা এইভাবে যদি তুমি পড়ো তাহলে তোমার পড়া কখনোই আর ভুল হবে না, মুখস্থও করতে হবে না। আসো তোমরা দেখি ফিজিক্স পর্যন্ত তোতা পাখির মতো এখন মুখস্থ করো। তাহলে দেখো তো নিচে যেটা থাকবে সেটাকে আমরা সবসময় কি বলি, একক। নিচের সবসময় যেটা থাকে সেটাকে আমরা একক বলে থাকি। তাহলে একক কি, ভর, এবং ডেল থিটা এটা কি বলতো, তাপমাত্রা পার্থক্য কিনা এটা, বাস। তাহলে একক ভরে কোনো বস্তুর তাপমাত্রা একক ক্যালভিন বৃদ্ধি করতে এটা কি, তাপ, যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে কি বলে, আপেক্ষিক তাপ। মনে থাকবে? আরেকবার বলি দেখো, একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা ডেল থিটা মানে কত, 1 ক্যালভিন বৃদ্ধি করতে, নিচে থাকা মানে কি একক, তার মানে কি ডেল থিটা একটু আগে আমরা পড়লাম, ডেল থিটাকে আমরা কি দিয়ে লিখবো, ক্যালভিন। তাহলে 1 ক্যালভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে কি বলে, আপেক্ষিক তাপ। ক্লিয়ার? মুখস্থ করে ফেলবা। এখন দেখো আমাদের পানির আপেক্ষিক তাপটা মুখস্থ রাখতে হবে। এস ডাব্লিউ ইকুয়াল টু হলো 4200। দেখো এখন আমরা আসি যে আমার একক ভুলে গেছে, আমার মনে নাই, আমি কি করব, আবার আমরা একক মনে রাখার জন্য এই সূত্রের হেল্প নিব। উপরে কে ছিল, জুল, দেখো জুল, নিচে কে, ভর, তাহলে উপরে যে কি হয়, পার কেজি, নিচে কি ছিল, ডেল থিটা, ক্যালভিন, তাহলে উপরে যে কি হবে, পার ক্যালভিন, বাস। তাহলে আমরা বলতে পারি জুল পার কেজি পার ক্যালভিন। ক্লিয়ার? এখন এসে আমরা দেখো এই আপেক্ষিক তাপের আবার মাত্রা যদি নির্ণয় করতে দেয়, যেটা তোমরা ভুল করে থাকো, মাত্রা নির্ণয় করতে পারো না। আর দেখো মাত্রা, অ্যাকচুয়ালি মাত্রা নির্ণয় করবা এককটাকে ভেঙে ফেলবা, একটা মৌলিক অংশে এককটাকে ভেঙে ফেলবা। আসো তাহলে জুল, এই জুলটা কার একক বলো তো, তাপ বা কাজ, কাজের একক জুল। তাহলে এখন দেখো কাজ আমরা কি জানি, প্রথম অধ্যায় শেখার কথা, ডাব্লিউ ইকুয়াল টু হলো কি এফ এস। তাহলে বলো তো বল কি, নিউটন, এস মিটার, তাহলে নিউটন মিটার। তাহলে জুলের মধ্যে কি আছে, নিউটন মিটার। তাহলে নিউটনকে ভাঙলে আমরা কি পাই বলো তো, এফ ইকুয়াল টু আবার হলো কি এম এ, তুমি এভাবেও লিখতে পারো এম এ এস। তাহলে এম এ এস যদি লেখো তাহলে এম মানে কি বলো তো, ভর, তাহলে কেজি, এ হলো কি মিটার ত্বরণ পার সেকেন্ড স্কোয়ার, ইন্টু হলো কি এস কি সরণ মিটার। তাহলে কি হয় দেখো তো, কেজি মিটার স্কোয়ার
পার্সেন্ট স্কয়ার। যদি ভুলে যাও, মনে থাকলে তো মিটে গেল। তাহলে এখন দেখো এইটা অ্যাকচুয়ালি আমরা কার একক পাইলাম, তাহলে জুলের একক। তাহলে জুলের একক এটা কিন্তু মাত্রা না, জাস্ট আমি এককটাকে ভেঙে নিচ্ছি, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে আছে কি পার কেজি, লিখে ফেলো পার ক্যালভিন, বাস। তাহলে পার কেজি আর কেজি কি হয়ে যায়, কেটে যায়। তাহলে এখন দেখো তো তোমার কাছে কে থাকে, মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার পার ক্যালভিন, বাস। এই যে আমরা এককের মৌলিক অংশটা আমরা পেয়ে গেলাম। এখন খুব সহজে মাত্রা নির্ণয় করতে পারবো। তাহলে এখন দেখো, তাহলে এর মাত্রা নির্ণয় করে ফেলো। তাহলে মাত্রা, কার মাত্রা নিচ্ছে আমরা বলো তো, এস এর। তাহলে থার্ড ব্র্যাকেট এস কে ক্লোজ করে দিলাম, বাস। এইবার আসো আমাদের এস এর মাত্রা কি হবে। তাহলে এখানে লিখবা আপেক্ষিক তাপের মাত্রা আর কি, এস হতো। তাহলে এম স্কয়ার, বাস। এম কি বলো তো, দৈর্ঘ্যের একক। তাহলে দৈর্ঘ্য ইংলিশ কি, লেন্থ। তাহলে লেন্থের প্রথম অক্ষর কি, বড় হাতের এল। মাত্রাতে সবসময় বড় হাতের লিখতে হয়। তাহলে এই যে এল এর প্রথম অক্ষর বড় হাতের, তাহলে মিটার স্কয়ার, তাহলে কি এল স্কয়ার। ওকে, এটা কি সেকেন্ড, কার একক, সময়। সময়ের ইংলিশ কি, টাইম। তাহলে টাইমের বড় হাতের অক্ষর লেখো টি, পার টি স্কয়ার। এটা কি ক্যালভিন। তাপমাত্রা, তাপমাত্রার মাত্রা হচ্ছে হলো থিটা, মনে রাখবা তাপমাত্রার মাত্রা হচ্ছে হলো থিটা। তাহলে উপরে প্রাইম পার থিটা, বাস। এল স্কয়ার পার টি স্কয়ার পার থিটা। তাহলে এটা হলো আমাদের দেখো আপেক্ষিক তাপের মাত্রা। তাহলে এখন আসো, তাহলে এই মাত্রাগুলোকে তুমি কি মুখস্থ করলে এগুলো মনে থাকবে? কখনোই মনে থাকবে না। এই জিনিসগুলো তোমাকে একক থেকে এই কিভাবে কনভার্ট করতে হয় এগুলো শিখতে হবে, জানতে হবে। তাহলেই দেখবা এগুলার মুখস্থ করার কখনোই কোনো প্রয়োজন পড়বে না। আবার দেখো এককও কিন্তু আমি মুখস্থ করছি এমনটা না, আমি কিন্তু একক কি করলাম দেখো তো, সমীকরণ থেকে আমি এককে চলে আসলাম। ক্লিয়ার? কারণ এই সমীকরণগুলো তোমার ম্যাথের জন্য মাস্ট বি তোমাকে মনে রাখতে হবে। সুতরাং তাহলে ওগুলা মনে থাকলে তোমার এগুলো মনে রাখা সহজ। আসো তাহলে এইবার আসি আমরা এখন আপেক্ষিক তাপের সংজ্ঞা শিখলাম, একক শিখলাম, মাত্রা শিখলাম। ওকে, এবার আমরা চলে যাবো আপেক্ষিক সুপ্ত তাপ। দেখো আপেক্ষিক তাপের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রার পার্থক্য ছিল একক কেলভিন তাপমাত্রার পার্থক্যের জন্য। আসো আপেক্ষিক সুপ্ত তাপের সূত্র হলো কিউ ইকুয়াল টু হলো এম এল। আচ্ছা, এই এল হচ্ছে হলো আপেক্ষিক সুপ্ত তাপ, এল হচ্ছে হলো আপেক্ষিক সুপ্ত তাপ, এম হচ্ছে হলো বস্তুর ভর, এম হলো বস্তুর ভর, আর কিউ হলো কি তাপ। দেখো তো এইখানে আমার তাপমাত্রা পার্থক্য বিষয়টা নাই। দেখো এম এস ডেল থিটা, ওইখানে কি এম এল ডেল থিটা নাই। অ্যাকচুয়ালি এই তাপমাত্রা পার্থক্য না হওয়ার কারণে এস এর পরিবর্তে চলে আসছে কে, এল, অর্থাৎ আপেক্ষিক সুপ্ত তাপ। তাহলে তাপমাত্রার যখন পার্থক্য থাকবে না তখন আপেক্ষিক তাপ আর থাকবে না, কি আসবে, আপেক্ষিক সুপ্ত তাপ। কোন জায়গাতে এটা হয় আমরা একটু পরে আলোচনা করতেছি, ভিডিওটা তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো। তো এখন আসে দেখো, তাহলে আমরা যদি আপেক্ষিক সুপ্ত তাপের সংজ্ঞা দিতে যাই তাহলে এল ইকুয়াল টু আমি কি লিখবো, কিউ বাই এম লেখা যায়। দেখো তাপমাত্রার কোনো পার্থক্য আছে না, নাই। তাহলে সংজ্ঞাটা কি হবে বা আপেক্ষিক সুপ্ত তাপ কখন আসে এখন একটু আমি আলোচনা করি। দেখো তাপমাত্রার পার্থক্য থাকে না কখন, তাহলে কোন সাইডে লিখি, এখানে লিখি। দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হয়। দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হয়, পানিতে পরিণত হয়। এটা বরফের ধর্ম। তার মানে দেখো তো আগে বরফ ছিল কঠিন, পরবর্তীতে বরফ কি হয়ে গেল, তরলে পরিণত হলো। কিন্তু দেখো তো তাপমাত্রার কোনো পার্থক্য তুমি দেখতে পাচ্ছ না। তার মানে কি তাপমাত্রার পার্থক্য না থাকলে যদি কঠিন থেকে তরল বা কি হলো, তার মানে কি হলো বলতো, অবস্থার পরিবর্তন হলো। তার মানে তাপমাত্রা অপরিবর্তিত রেখে কোনো পদার্থের যদি অবস্থার পরিবর্তন হয় তবে তাকে আমরা কি বলবো, আপেক্ষিক সুপ্ত তাপ। ক্লিয়ার? এখন আসি তাহলে সুন্দর করে সংজ্ঞাটা লেখো। নিচে আমার ভর, তাহলে এখন কি বলবো, একক। নিচে যেটা থাকে সেটাই কি আমার একক। তাহলে আমার সংজ্ঞাটা কিভাবে লিখবো তোমরা একটু লিখে নিও। একক ভরের কোন বস্তুর তাপমাত্রা অপরিবর্তিত রেখে এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে যেতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকেই কি বলে, আপেক্ষিক সুপ্ত তাপ। ক্লিয়ার? দেখো তাপমাত্রা পরিবর্তন হয় নাই, কিন্তু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়েছে। আগে ছিল বরফ কঠিন, পরবর্তীতে হলো কি তরল। এই যে কঠিন থেকে তরল হতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়েছে সেটাকেই কি বলতেছে আমরা, আপেক্ষিক সুপ্ত তাপ। ক্লিয়ার? তাহলে আপেক্ষিক তাপের ক্ষেত্রে দেখবা তাপমাত্রা পার্থক্য যেখানে থাকবে সেইখানে আমার অঙ্কের সূত্র হবে কোনটা, এইটা।
যেইখানে তাপমাত্রা পার্থক্য থাকবে না সেইখানে আমার সূত্র হবে কোনটা, এইটা। তাহলে এই একটা কন্ডিশন গেল। আরেকটা কন্ডিশন আছে, সেটা হলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প হয়। দেখো এখানেও আমার কিন্তু তাপমাত্রা পার্থক্য হয় নাই, ছিল তরল হয়ে গেল কি বাষ্প। ক্লিয়ার? তাহলে দেখো আমার কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে। এই দুইটা ক্ষেত্রে আমাদের আপেক্ষিক সুপ্ততাপ বিষয়টা চলে আসে। তাহলে এখন আসি, তাহলে আপেক্ষিক সুপ্ততাপ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ, আর হলো কি পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। ক্লিয়ার? সেটাকে বলে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। আসো তাহলে এই যে, তাহলে এখন লিখে ফেলো, তাহলে আপেক্ষিক সুপ্ততাপ আবার দুই প্রকার। একটা হলো বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ, তোমরা একটু লিখে নিও পুরোটা, এটাকে লেখা হলো LF, মানে ফ্রিজিং পয়েন্ট, এই জন্য। আচ্ছা একটু নিচেই লিখি, সুপ্ততাপ LF এর একটা মান আছে, এই মানটা তোমাদের মুখস্থ রাখতে হবে, অনেক সময় অঙ্কের দেওয়া থাকে না। মোবাইল নাম্বারের মতো মনে রাখবে, যে 336000 336000। ওকে, এইবার আসো 2 নাম্বার হলো বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ, তাহলে এইটাকে আমরা লিখবো হলো LV। ভিতে কি হয় বলতো, ভেপার, যার কারণে আমরা এখানে কি লিখতেছি ভি। ওকে, তাহলে এখন দেখো এটার আমরা মানটা হলে কি করব, তোমার হচ্ছে হলো মনে রাখবো হলে কিভাবে, ওই মোবাইল নাম্বারের মতো এখানে একক লিখতে ভুলে গেছি। দেখো তাহলে এককটা কি হবে, দেখো তো উপরে কে থাকে, তাপ, তাপের একক কি জুল, ভাগ হলে কি বলতো নিচে কি কেজি, তাপমাত্রা তো পার্থক্য নাই, তার মানে এটা কি হবে জুল পার কেজি। ক্লিয়ার? তাহলে এখন আসো এটাকে যদি মাত্রা নির্ণয় করতে বলে, দেখো তো তাহলে মাত্রা অলরেডি আমরা শিখছি, আর যদিও দরকার নাই। দেখো তো আমরা এটার মাত্রা শিখছিলাম, এটার ক্ষেত্রে কি ছিল জুল পার কেজি পার ক্যালভিন। তাহলে এটা আমার এখানে শুধু কি নাই, ক্যালভিনটা নাই, জাস্ট তার মানে থিটাটা শুধু আসবে না, তার মানে এটাকে আমরা ভেঙে কেজি কেজি চলে গেছিল। তাহলে মিটার স্কোয়ার পার টি স্কোয়ার ছিল, পার সেকেন্ড স্কোয়ার ছিল। তাহলে এখন দেখো তাহলে এটা কি হবে, এল স্কোয়ার পার টি স্কোয়ার, তাই ছিল না? জুলকে যদি আমরা ভাঙ্গি তাহলে হলো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, আর হচ্ছে হলো পার কেজি, হ্যাঁ মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হবে তখন আমাদের হলো মাত্রা। ক্লিয়ার? তাহলে আমরা একক জানলে মাত্রাটা আমাদের কাছে ইজি। আসো এখন এদিকে বাষ্পীভবন এখানে এককটা লিখে দাও, তাহলে জুল পার কেজি, আর এর মানগুলোর একক হবে কি জুল পার কেজি পার ক্যালভিন। তাহলে সেম ভাবে এটা দেখো, তাহলে এটার মান কি 2268, এখানেও 3টা শূন্য, এখানেও 3টা শূন্য, 000, তাহলে জুল পার কেজি। ব্যাস, তাহলে এটা হলো বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ, এটা হলো কি বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। এই দুটাই দেখবো আমাদের ম্যাথে অনেক অনেক কাজে লাগবে। তাহলে আপেক্ষিক তাপ আর আপেক্ষিক সুপ্ততাপের মধ্যে পার্থক্যটা বুঝলা কিনা বলো? তো তাহলে এইটুকুই থাক আজকে। তো তোমাদের এর পরের যে লেকচারটা, এটা হলো এই গৃহীত তাপ বা বর্জিত তাপ বা কোন একটা মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কিভাবে নির্ণয় করবা, সেইটার ম্যাথ নিয়ে তোমাদের আলোচনা করবো। সেকেন্ডটা হবে হলো গাণিতিক সমস্যা নিয়ে এটার। তাহলে আজকের মতো এ পর্যন্তই থাকুক, এবং আমার ভিডিওগুলো তোমরা একটু শেয়ার করবা, যাতে তোমার অন্য অন্য বন্ধুগুলো দেখে উপকৃত হতে পারে, এবং আমার ভিডিওগুলো, আমার চ্যানেলটাও যেন দিন দিন একটু বড় হতে থাকে। এই জন্য তোমাদের হেল্প অনেক অনেক বেশি কাম্য। তাহলে আমি আরো বেশি বেশি কাজ করার মানে স্পিড পাবো, এতে তোমরাও উপকৃত হবে এবং আমারও ভালো লাগবে। তো আজকে পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।